হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড এটা হচ্ছে ডার্ক সিরিজের সপ্তমতম ভিডিও, যেখানে কিনা আমি এই সিরিজের এপিসোড 7 এবং 8 নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথেই আজকে এই ভিডিওতে এমারেল্ড স্ট্যাব নিয়ে কথা বলবো। এবং আপনাদেরকে এটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে ডার্ক সিরিজের এর আগে 6টা এপিসোড এক্সপ্লেন করা হয়েছে। সেই 6টি এপিসোড যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই কমেন্ট সেকশনের মধ্যে এর আগের 6টা এপিসোডের প্লেলিস্ট অ্যাড করা থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা গিয়ে 6টা এপিসোড দেখে আসুন। সো আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। তো গত এপিসোডগুলোতে আমরা এটা জানতে পেরেছিলাম আসলে মিকেলই হচ্ছে জোনাসের বাবা মাইকেল, এবং উইন্ডেন কেভের সামনে 2019 সালে যেই লাশটা পাওয়া গিয়েছিল সেই লাশটাই হচ্ছে উলরিকের ছোট ভাই ম্যাথসের লাশ। এবং তার সাথে সাথেও আমরা কিছুটা নোয়ার সম্বন্ধে জানতে পেরেছিলাম। এর আগেও আমরা অ্যানালাইসিস করেছি যে আসলে নোয়া টাইম ট্রাভেলার, কেননা তাকে 2019 সালেও আমরা যেমনটা দেখেছিলাম 1986-এও আমরা ঠিক তেমনটাই দেখেছি। অ্যান্ড দ্যাটস মিন যে নোয়া একজন টাইম ট্রাভেলার। জোনাস উইন্ডেন কেভের ভেতরে সে ম্যাপের সিগন্যাল দেখে দেখে কোনো না কোনো একভাবে 1986-এ ট্রাভেল করে। তো ঠিক সেখান থেকেই এপিসোড 7-এর ঘটনা শুরু হয় 1986 থেকে, যেখানে কিনা আমরা জোনাসকে দেখতে পাই এবং সে উইন্ডেনের স্কুলে গিয়েছে, যেখানে সে ইয়াং রেজিনাকে দেখতে পায়। এবং সেখানে সে রেজিনার কাছ থেকে তার দাদির সম্বন্ধে জিজ্ঞাসা করছিল যে আসলে ইনেস কানভোল্টের ঠিকানাটা কোথায়। রেজিনা জোনাসকে এটা বলে যে ইনেস কানভোল্ট উইন্ডেন শহরের একটা হসপিটালের মধ্যে চাকরি করে। এবং জোনাস পরবর্তীতে তার দাদির উদ্দেশ্যে রওনা হয় এবং যাবার পথে জোনাসের ইগন টাইডম্যানের সাথে দেখা হয়, যেখানে ইগন জোনাসকে লিফট দেয়। অন্যদিকে আমরা মিকেলকে দেখতে পাই যে কিনা হসপিটালের মধ্যে একটা ফটো ফ্রেমের দিকে তাকিয়ে রয়েছে। আসলে এই ফটোটা হচ্ছে এমারেল্ড ট্যাবলেটের। সেখানে পরবর্তীতে জোনাস হসপিটালের মধ্যে পৌঁছায় এবং তার সাথে সাথে জোনাস মিকেলকে তার দাদির সাথে দেখতে পায়। জোনাস সেখানে চাচ্ছিল মিকেলের সামনাসামনি গিয়ে দাঁড়াতে, তবে ঠিক তৎক্ষণাৎ সেখানে সেই আননোন ব্যক্তিটা এসে জোনাসকে আটকিয়ে ফেলে। সেখানে রীতিমতো জোনাস সেই ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায় এবং সেখানে জোনাসের মাথায় অনেক প্রশ্ন আসছিল। জোনাস আসলে খুবই কনফিউজড ছিল, কেননা সে মনে করছিল যে এগুলো কি তার সাথে বাস্তবেই ঘটছে নাকি সে তার বাবার মতোই পাগল হয়ে গেছে। এখানে মূলত একটা প্যাচের সম্পর্ক রয়েছে। আসলে বিষয়টা এক্সপ্লেন করি। যেহেতু জোনাসের বাবা হচ্ছে মাইকেল মানে মিকেল এবং মিকেলের বাবা হচ্ছে উলরিক নিলসেন, তো সম্পর্কে জোনাসের উলরিক নিলসেন হচ্ছে দাদা, সেই হিসেবে তার বাবার বোন হচ্ছে মার্থা, তাহলে মার্থা তার সম্পর্কে হয় আন্টি। এখানে রীতিমতো জোনাস অনেকটাই হার্ট হয়ে যায়। তবে জোনাস চাচ্ছিল মাইকেলকে আবার 2019 সালে নিয়ে যাওয়ার জন্য, যার উত্তরে সেখানে আননোন ব্যক্তিটা তাকে এটা বলছিল যদি জোনাস এই কাজটা করে বসে তাহলে হতে পারে জোনাস ভবিষ্যতে তার এক্সিস্টেন্সই মিটিয়ে দিবে। যেহেতু মিকেলের ছেলেই হচ্ছে জোনাস, তাহলে মিকেলকে যদি এখানে বড় হতে না দেয়, তার মায়ের সাথে বিয়ে হতে না দেয়, তাহলে তো তার জন্ম হওয়ার প্রশ্নই আসে না। অন্যদিকে বন্দি রয়েছে উলরিক নিলসেন। সেখানে উলরিককে ছাড়ানোর জন্য ক্যাথরিনা চলে আসে ইগনের কাছে। ক্যাথরিনা ইগনকে সোজাসুজি স্টেটমেন্ট দেয় যে তাদের দুজনের মাঝে যা কিছুই হয়েছে তা তাদের দুজনের সম্মতিতেই হয়েছে, এখানে রেপের মতো কোনো ঘটনা ঘটেনি। তো অবভিয়াসলি পরবর্তীতে উলরিককে ছেড়ে তো দেওয়া হয়, তবুও ইগনের মনে উলরিকের জন্য অনেক ঘৃণা রয়েছে। অন্যদিকে উইন্ডেন পুলিশ অফিসার চিফ, যে কিনা 1986-এ ছিল, সে ইগন টাইডম্যানকে বলে যে হেলগে ডপলারকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কেননা ম্যাথস গায়েব হওয়ার সময় হেলগে ডপলার পাওয়ার প্ল্যান্টের মধ্যে কাজ করছিল। পরবর্তীতে ইগন টাইডম্যান ইয়াং হেলগে ডপলারের সাথে দেখা করে। সেখানে হেলগেকে পুলিশ স্টেশনে আসার জন্য বলা হয়েছিল, তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। হেলগে সেখানে ইগন টাইডম্যানকে এটা বলে যে সে টুইসডেতে পুলিশ স্টেশনে যাবে তার স্টেটমেন্ট দেওয়ার জন্য। সিন শিফট হওয়ার পর জোনাসের ওপর ফোকাস করা হয়, যেখানে কিনা জোনাস পুরোপুরিভাবে কনভিন্স হয়ে যায় যে আসলে সে তার বাবাকে 2019 সালে আবার ব্যাক নিয়ে যাবে না,
কেননা যদি সে এটা করে তাহলে তার অস্তিত্বই থাকবে না। যেহেতু সময় নিয়ে কথা, সময়ের সাথে যদি আমরা ছোট্ট চুল পরিমাণ খেলতে যাই তাহলে সময়ই আমাদের সাথে খেলবে। পরবর্তীতে জোনাস বর্তমানে ফিরে আসে এবং সে তার বাবার লেখা সেই শেষ লেটারটা পুড়িয়ে ফেলে। অন্যদিকে উলরিককে দেখানো হয় যেখানে কিনা সে ম্যাথসের ডেড বডিটা নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। ফরেন্সিক রিপোর্টে এটা জানা যায় যে ম্যাথসের ডেড বডিটা মাত্র 16 ঘন্টা পুরনো, মানে তাকে 16 ঘন্টা আগে মারা হয়েছে। তবে প্রশ্নটা হচ্ছে, ম্যাথস তো হারিয়ে গিয়েছে, না হলেও 33 বছর হয়ে গেছে। উলরিকের মাথায় কিছুই ধরছিল না। পরবর্তীতে ম্যাথসের যে কেস ফাইলটা রয়েছে সেখানে সে ইগন টাইডম্যানের ইনভেস্টিগেশন ফাইলটা পড়ার পর সে জানতে পারে যে হেলগে ডপলারের সাথে তার এর আগে কথা বলার কথা ছিল। তবে হেলগে কোনো দিনই পুলিশ স্টেশনে আসেনি, অথচ সে কিন্তু বলেছিল পুলিশ স্টেশনে এসে সে ইগনের সাথে কথা বলবে। যেহেতু হেলগে একজন সাসপেক্ট সেহেতু হেলগের সাথে কথা বলা হয়নি, অ্যান্ড দ্যাটস ওয়াই উলরিক কল করে শার্লেটকে, যেখানে কিনা শার্লেট এখানে পুরোটাই দ্বিমত পোষণ করে। শার্লেট বলছিল যে তার শ্বশুরের ডিমেনশিয়া রোগ রয়েছে, সে কিছুক্ষণ পর পর নিজের স্মৃতি ভুলে যায়, তো তাকে প্রশ্ন করে কোনোই লাভ হবে না। তবে উলরিক তো একেবারেই উঠে পড়ে লেগেছে যে সে ইগন টাইডম্যানকে জিজ্ঞাসাবাদ করবেই। পরবর্তীতে উলরিক চলে যায় হসপিটালে, যেখানে কিনা হেলগে ডপলার চিকিৎসাধীন অবস্থায় আছে। উলরিক তো তাকে জেরাজেরি করেই যাচ্ছে। তবে উলরিকের কথার উত্তরে হেলগে সেখানে বারবার এটা বলছিল যে একমাত্র আমিই পারি পাস্ট এবং ফিউচারকে পরিবর্তন করতে। তার এইসব কথা শুনে উলরিক সেখানে মেজাজ হারা হয়ে যায়। সেখানে উলরিক হেলগের গলা টিপে ধরে। তৎক্ষণাৎ সেখানে ডাক্তাররা চলে আসে এবং উলরিককে সেখান থেকে বের করে দেয়, এবং উলরিকের এই আচরণের কারণে শার্লেট তাকে সাসপেন্ড করে দেয়, কেননা তার এই ইন্টেন্স জিজ্ঞাসাবাদের কারণে হেলগের জীবনও যেতে পারত। সেখান থেকে ফার্স্ট্রেট হয়ে উলরিক তার বাড়িতে চলে যায়, যেখানে কিনা ক্যাথরিনা উলরিককে সন্দেহ করছে। সন্দেহ করার কারণ হচ্ছে মাসিক ল্যান্ডলাইনের বিল এসেছে, এবং সেখানে ক্যাথরিনা বিল পেপারটা চেক করতেই সে দেখতে পায় যে একটা নাম্বারের মধ্যে প্রায় অনেকগুলোই কল করা হয়েছে। তো পরবর্তীতে ক্যাথরিনার সেখানে সন্দেহ হয় এবং সে সেই নাম্বারটাতে কল করে। কল করার পর সে হ্যানার গলা শুনতে পায়, অ্যান্ড অবভিয়াসলি আগে থেকেই ক্যাথরিনা উলরিককে সন্দেহ করছিল, এবং আজকে সে তা প্রমাণও পেয়ে গেল। পরবর্তীতে যেহেতু উলরিক তার ঘরে এসেও শান্তি পায়নি, সে চলে যায় তার মায়ের বাড়িতে। সেখানে গিয়ে আজ জ্যানা তাকে এটা বলছিল যে আজকে সে একই ব্যক্তিকে দেখেছে যাকে কিনা সে 1986-এও দেখেছিল। আসলে এখানে জ্যানা সম্পূর্ণ ঘটনাটা উলরিককে খুলে বলে। ঘটনা হচ্ছে 1986-এ জ্যানা একজন প্রিস্টের সাথে একটা কানবিহীন লোককে দেখেছিল, এবং আজকেও নাকি সে সেই লোকটাকেই দেখতে পেয়েছে, অথচ তার ভেতরে বিন্দুমাত্র বয়সের ছাপ ছিল না। সেখানে জ্যানা ক্লিয়ারলি বলছিল যে আসলে 1986 সালে যে লোকটাকে সে দেখেছিল আজকেও সেই লোকটাকেই দেখেছে, তবে তার বয়স বাড়েনি। এই কথা শুনতে পেয়ে উলরিকের তো সন্দেহ আরও বেশি বেড়ে যায় হেলগে ডপলারের ওপর, কেননা হেলগের একটা কান মিসিং। তবে এই কানটা কেন মিসিং হয়েছে তা জানলে আপনারা নিজেরাই অনেকটাই অবাক হয়ে যাবেন। পরবর্তীতে উলরিক চলে যায় হেলগের সেই হসপিটালে। সেখানে উলরিক গিয়ে হসপিটালের মধ্যে হেলগেকে দেখতে পায় না। উলরিক সেই জায়গাটা কিছু ঘাটাঘাটি করার পরে সে একটা বই দেখতে পায়, এবং এটা সেই বইটাই যার নাম ছিল আ জার্নি থ্রু টাইম, এবং বইটার মাঝে একটা লাল সুতো দিয়ে কয়েন ছিল, এবং এই লাল সুতোর মধ্যে কয়েন বাঁধা লকেটটা আমরা প্রত্যেকটা ভিকটিমের গলায় দেখেছি। সেখানে উলরিক সম্পূর্ণভাবে এটা বুঝে যায় যে আসলে বাচ্চাদের কিডন্যাপ করা লোকটা আর কেউই নয় বরং হেলগে ডপলার, এবং উলরিকের মা আর কাউকেই নয় হেলগে ডপলারকে দেখেছিল 1986 সালে একজন প্রিস্টের সাথে কথা বলতে, এবং আজকেও সে 2019 সালে মধ্যবয়স্ক হেলগেকে দেখতে পায়। এই সমস্ত বিষয়গুলো জানার সাথে সাথেই উলরিক হেলগে ডপলারের পিছু করতে থাকে, অ্যান্ড নট অনলি দ্যাট, এবং সেখানে সে ইমিডিয়েটলি শার্লেটকে কল করে। বাট তখন শার্লেট তার কলটা রিসিভ করছিল না, অ্যান্ড দ্যাটস ওয়াই সে শার্লেটকে ভয়েস মেল পাঠায়,
যে আসল কিডন্যাপারই হচ্ছে হেলগে ডপলার। তার সাথে সাথে সে সেই বুড়ো হেলগের পিছু করতে করতে সে দেখতে পায় হেলগে সেই উইন্ডেন কেভের ভেতরে প্রবেশ করছে। হেলগে সেখানে একটা হারিকেন নিয়ে সেই উইন্ডেন কেভের ভেতরে প্রবেশ করে এবং তার প্রবেশ করার কিছুক্ষণ পরই সেখান থেকে অনেক জোরে চিৎকারের আওয়াজ আসছিল। অ্যান্ড হুইচ মিনস হেলগে ডপলার সেই টাইম ট্রাভেল করার দরজাটা খুলে ফেলেছে। মূলত সেই সিগমান্ডাস ক্রিয়েটাস এস্টের গেটটা খুললেই সেখান থেকে অনেক জোরে চিৎকারের আওয়াজ আসে। মূলত এটা একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড যা কিনা চিৎকারের মতোই শোনা যায়। অন্যদিকে শার্লেট উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের সার্চ ওয়ারেন্ট পেয়ে যায় এবং এখন সে সেই জায়গাটার মধ্যেই রয়েছে যা কিনা এর আগে আমরা দেখেছিলাম অনেকগুলো ড্রাম ছিল সেখানে, তবে এখন এখানে কিছুই নেই। বাট সেখানে শার্লেট সেই হলুদ ড্রামগুলোর প্লাস্টারের পেইন্ট দেখতে পায়। শার্লেট আরও জানতে পারে যে আসলে হেলগে ডপলারের একটা কেবিনও ছিল যা কিনা সে আজও পর্যন্ত বিক্রি করেনি এবং এটা সেই কেবিন যেখানে কিনা আমরা এর আগে এরিককে দেখেছিলাম তার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। শার্লেট এই বিষয়টা নিয়ে তার স্বামীর সাথে কথা বলে, কিন্তু সেখানে পিটার শার্লেটকে বলে যে সে এই সম্বন্ধে কিছুই জানে না এবং তাদের দুজনের কথার মাঝখানে সেখানে শার্লেট আরও জানে 12 নভেম্বর 1986 সালে হেলগের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে কিনা হেলগের মাথার এক পাশ থেতলে গিয়েছিল এবং সেই কারণেই হেলগের ডিমেনশিয়া রোগ দেখা দেয়। আশ্চর্যজনক বিষয় ছিল এটা যে আসলে এটাই সেই ডেটটা ছিল যেদিন ইগন টাইডম্যানের সাথে হেলগের দেখা করার কথা ছিল। এইসব জানার পরে শার্লেট সেখানে সেই কেবিনটাতেই ইনভেস্টিগেশন চালায়, যার ফলস্বরূপ সেখানে সে সেই পোস্টারটা দেখতে পায় যা কিনা এর আগে দেয়ালে সম্পূর্ণ রুম জুড়েই ছিল। এবং এই এপিসোডের শেষ সিনে আমরা হেলগে ডপলারকে দেখতে পাই যে কিনা ইয়াসিনের বডিটা ক্যারি করছে। তবে এখানে তো আমরা জানতে পারি যে হেলগে ডপলারই এই সমস্ত বাচ্চাদের নিখোঁজ করছিল। তবে এখন আমরা এটা জানি না যে আসলে হেলগে ডপলার কার জন্য কাজ করে আসছে। তবে এখানে এই বিষয়টা সম্পূর্ণ খোলাসা করা হয় যে আসলে হেলগে আর কারোর জন্যই কাজ করছিল না, বরং সে নোয়ার জন্যই কাজ করছিল। এবং এখানে আমরা নোয়াকে দেখতে পাই যে কিনা বাচ্চাদের ওপর টাইম মেশিন বানানোর এক্সপেরিমেন্ট করার জন্য হেলগের সেই আন্ডারগ্রাউন্ড কেবিনটাই ইউজ করছিল। এবং নোয়ার পিঠের মধ্যে আমরা এমারেলস ট্যাবের সম্পূর্ণ ট্যাটু দেখতে পাই এবং সেখানে নোয়া দেয়ালের মধ্যে কিছু ডেট লেখে। ডেটগুলো ছিল 5th নভেম্বর 1953 অ্যান্ড 9th নভেম্বর 1953 এবং এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8 শুরু হয় উলরিককে দিয়ে যা কিনা বর্তমানে রয়েছে 2019 সালে এবং সেই হেলগে ডপলারকে ফলো করতে করতে সেও সেই টাইম ট্রাভেলের রাস্তার সামনে গিয়েই পৌঁছায়। বাট আশ্চর্যজনকভাবে উলরিকের সামনে দুটো রাস্তা রয়েছে। উলরিক সেখানে লেফট সাইডের রাস্তাটা ব্যবহার করে। আসলে এখানে দুটো রাস্তা রয়েছে, রাইট সাইডে হচ্ছে 1986 সাল এবং লেফট সাইডে হচ্ছে 1953 সাল। দুটো সময়ের মধ্যেই প্রায় 33 বছরের একটা গ্যাপ রয়েছে। উলরিক সেখানে লেফট সাইডের রাস্তা দিয়ে প্রবেশ করার কারণে সে 1953 সালে চলে আসে এবং যেহেতু 1953 সাল সেহেতু সেখানে আমাদেরকে কিছু নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হবে। তো সর্বপ্রথম আমরা পরিচয় হব টাইডম্যান ফ্যামিলির সাথে, যেখানে কিনা আমরা ইগন টাইডম্যানকে একেবারেই যুবক অবস্থায় দেখতে পাই এবং ইগন টাইডম্যানের স্ত্রী হচ্ছে ডরিস টাইডম্যান এবং তাদের দুজনের সন্তানের নাম হচ্ছে ক্লডিয়া টাইডম্যান। ক্লডিয়া এখানে অনেক ছোট। অন্যদিকে আমরা পুলিশ চিফ শার্লেটের শ্বশুর ডপলার ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে কিনা ডপলারের বাবা বার্ন ডপলার এবং হেলগে ডপলারের মায়ের নাম হচ্ছে গ্রেটা ডপলার এবং এখানে হেলগেকে আমরা অনেক ছোট দেখতে পাই। অন্যদিকে চলে যাওয়া যাক নিলসেন ফ্যামিলির কাছে, যেখানে কিনা আমরা উলরিকের দাদিকে দেখতে পাই যার নাম হচ্ছে অ্যাগনেস নিলসেন। অ্যাগনেসের ছেলের নাম হচ্ছে ট্রন্টে নিলসেন যে কিনা উলরিকের বাবা, সেও এখানে অনেক ইয়াং। এবং তার পরবর্তীতে হচ্ছে খানভোল্ট ফ্যামিলি, যেখানে কিনা আমরা শুধু ইনেস খানভোল্টকে দেখতে পাই। অ্যান্ড অবভিয়াসলি ইনেস খানভোল্টকে তো আপনারা ভোলার কথা নয়, আসলে ইনেস খানভোল্ট হচ্ছে জোনাসের দাদি অ্যান্ড অবভিয়াসলি আপন দাদি নয়, কেননা 1986-এ ইনেস মিকেলকে অ্যাডপ্ট করেছিল এবং মিকেলেরই ছেলে হচ্ছে জোনাস। এবং তাছাড়াও আমাদেরকে 1953 সালে কিছু নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়, যেখানে কিনা আমরা
দেখতে পাই সেই বুড়ো সায়েন্টিস্টটাকে, যে কিনা এখন 1953 সালে অনেকটাই যুবক, এবং তার নাম হচ্ছে এইচ.জি. তানহস, যিনি কিনা আ জার্নি থ্রু টাইম বইটি লিখেছেন। এবং তাছাড়াও আমরা জ্যানা নামক একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ভবিষ্যতে ট্রন্টে নিলসেনের স্ত্রী এবং উলরিকের মা হতে চলেছে। তো স্টোরিতে ফিরে আসা যাক, যেখানে কিনা উলরিক 1953 সালে চলে এসেছে এবং উলরিকের সামনে একটা গাড়ি দেখতে পায়, এবং সেই গাড়ি থেকে অ্যাগনেস নিলসেন এবং তার ছেলে ট্রন্টে নিলসেন বাহিরে আসে। সেখানে অ্যাগনেস উলরিকের কাছে এসে একটা ঠিকানার সন্ধান করছিল, তবে উলরিক তো সেখানে নতুন এসেছে অ্যান্ড দ্যাটস ওয়াই সে জানে না। তবে উলরিক সেখানে অ্যাগনেস তার দাদিকে জিজ্ঞাসা করে যে সালটা কত। সেখানে সেই জানতে পারে যে এখন 1953 সাল চলছে। অ্যান্ড অবভিয়াসলি এখানে সিনটা একেবারে ফানি লাগছিল, কেননা উলরিক দাঁড়িয়ে আছে তার দাদি এবং তার বাবার সামনে, যেখানে কিনা তার বাবা তার থেকে অনেক ছোট এবং উলরিক তার বাবা এবং তার দাদির থেকে আরও বেশি বড় বয়সে। অন্যদিকে আমরা হেলগে ডপলারকে দেখতে পাই, যে কিনা সাইকেল চালিয়ে কোথাও এক জায়গায় যাচ্ছিল, তবে সেখানে কনস্ট্রাকশন চলছিল, যেখানে কিনা ইগন টাইডম্যান এসেছে ইনভেস্টিগেশন করার জন্য, কেননা সেই কনস্ট্রাকশন সাইটে দুটো মৃত লাশ পাওয়া গেছে। তখন ইয়াং ইগন সেখানে ইনচার্জ ছিল, তবে তারা এটা বুঝতে পারছিল না যে আসলে এই বডিগুলো কোথা থেকে এসেছে। এখানে আমরা আসল ঘটনাটা জানতে পারি, যেখানে কিনা 1986 সালের হেলগে 2019 সাল থেকে বাচ্চাদের কিডন্যাপ করে তাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের ডেড বডিটা সে 1953 সালে ফেলে দিয়ে আসতো, এবং সেখানে দুটো লাশ দেখেই আমরা চিনতে পারি আসলে 2019 সাল থেকে এরিক এবং ইয়াসিন নিখোঁজই ছিল। তাদেরকেই 1953 সালে সেই কনস্ট্রাকশন সাইটে গিয়ে তাদের ডেড বডিটা ফেলে রাখা হয়েছিল। তবে সেখানে 1953 সালের ছোট্ট হেলগে ভয় পেয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে আমরা এটা বুঝতে পারি যে আসলে হেলগের মা ছিল অনেকটাই স্ট্রিক্ট। তবে ছোট্ট হেলগে সেখানে এসে তার বাবার কাছে এটা জানায় যে আসলে সেখানে সেই কনস্ট্রাকশন সাইটে দুটো মরা লাশ পাওয়া গেছে। সেখানে পুলিশ এই দুটো ডেড বডির ফরেন্সিক টেস্ট করায়, এবং প্রত্যেকবারের মতোই আমরা জানতে পারি যে আসলে তাদের চোখ এবং কান সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। সেখানে তারা একটু ঘাটাঘাটি করতেই তাদের পোশাকের যে লেবেল ট্যাগগুলো রয়েছে না, সেই ট্যাগ দেখার পরে সেখানে তারা এটা বুঝতে পারে যে আসলে পোশাকটা মেড ইন চায়না, এবং তারা অনেকটাই কনফিউজড হয়ে যায়, কেননা 2019 সালের জন্য তো এটা একেবারে স্বাভাবিক বিষয়। তবে 1953 সালে এতটাও গ্লোবালাইজেশন হয়নি, অ্যান্ড অবভিয়াসলি 1953 সালে জার্মানিতে চায়নার কোনো কাপড় আসেনি। অন্যদিকে আমরা ছোট্ট হেলগেকে দেখছি, যে কিনা বাইরে খেলছিল, এবং সেখানে আমরা সেই আন্ডারগ্রাউন্ড রুমটা দেখতে পাই, যেখানে কিনা নোয়া তার এক্সপেরিমেন্টগুলো চালাতো। ছোট থাকতে হেলগে অনেকটাই ভীতু স্বভাবের ছিল, তার সাথে সাথে সে অনেক দুর্বলও ছিল, যেখানে কিনা অন্যান্য ছেলেরা তাকে বুলি করত। তবে ঠিক এমনই একদিন হেলগেকে দুজন মিলে বুলি করছিল। সেখানে উলরিক উপস্থিত হয়। উলরিক সেখানে হেলগেকে বাঁচানোর বদলে সে হেলগেকে এটা বলে যে নিজের প্রবলেম নিজে সর্ট আউট করো। তারপরে উলরিক একটা ঘড়ির দোকানে গিয়ে পৌঁছায়। সেখানে সেই স্টোরের মালিকটিকে দেখতেই তার নাম জিজ্ঞাসা করে, এবং সেখানে সে জানতে পারে যে এই লোকটার নাম হচ্ছে এইচ.জি. তানহস। এর আগেও আ জার্নি থ্রু টাইম বইটা উলরিক দেখেছিল, এবং সেখানে সেই রাইটারের নাম ছিল এইচ.জি. তানহস, যার কারণে সেখানে উলরিক তাকে এটা প্রশ্ন করে যে আসলে সে এই বইটা লিখেছে কিনা। তানহস অনেকক্ষণ যাবৎ বইটা দেখার পরে সে বলল সে এই বইটা লেখেনি। তবে অবশ্যই আমরা এটা জানি যে এইচ.জি. তানহস এই বইটা বুড়ো বয়সে লিখেছিল। অন্যদিকে জ্যানা এবং ইনেস সেখানে চলে আসে। ইনেসের বাবার ঘড়ি ঠিক করার জন্য এখানে দিয়েছিল, তারা ঘড়ি নিতেই এসেছে। তবে সেখানে তারা দুজন মিলে তানহসের কাছে সেই দুটো ডেড বডি নিয়ে কথা বলছিল, যা কিনা উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশন সাইটে পাওয়া গিয়েছে। সেখানে তাদের দুজনকে এই বিষয়ে কথা জিজ্ঞাসা করতেই উলরিক জানতে পারে যে সেখানে দুটো লাশ পাওয়া গেছে, এবং সে তৎক্ষণাৎ সেখানে তার জ্যাকেটটা ফেলে রেখে সেখান থেকে চলে যায়। তবে সেখানে অদ্ভুত একটা ঘটনা ঘটে। উলরিকের জ্যাকেটের ভেতর থেকে তার মোবাইল ফোনটা পায় এইচ.জি. তানহস, এবং তার মাথার 12টা বেজে যায়, কেননা এর আগে সে কখনো এরকম ডিভাইস দেখেনি। এবং দেখবেই বা কীভাবে, 1953 সালে তো এই মোবাইল ফোনের নাম পর্যন্ত শুনতে পাওয়া যায়নি। এখন যদি আমরা হেলগে ডপলারকে নিয়ে কথা বলি, সে ছোট থেকেই একেবারেই আনস্মার্ট ছিল, মানে বেশি একটা শিক্ষিত ছিল না, যার কারণে সে ইগন টাইডম্যানের মেয়ে
ক্লডিয়া টাইডম্যানের কাছে পড়তে আসতো এবং ছোট থেকেই ক্লডিয়া টাইডম্যান হেলগেকে পড়াতো এবং সে একটু ভীতু টাইপের ছিল। এবং এখানেই আমরা জানতে পারি যে আসলে 1986 সালে হেলগে কিভাবে ক্লডিয়া টাইডম্যানকে চিনত, যেখানে কিনা ক্লডিয়া টাইডম্যান 1986 সালে উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের চিফ হিসেবে নিয়োজিত হয়েছিল। অন্যদিকে আমরা উলরিকের বাবা ইয়াং ট্রন্টে এবং তার মা অ্যাগনেসকে আমরা দেখতে পাই, যারা কিনা এই ক্লডিয়া টাইডম্যানের বাড়িতে ভাড়া থাকতে এসেছে। সেখানে আমরা ক্লডিয়ার মা ডরিস এবং ট্রন্টের মা অ্যাগনেস নিলসেনের মধ্যে একটা আজব ধরনের কেমিস্ট্রি দেখতে পাই, যাকে কিনা বর্তমানে আমরা লেসবিয়ান নামে আখ্যায়িত করে থাকি। যাই হোক, সেখানে ডরিস তার মেয়ে ক্লডিয়াকে বলে যে ট্রন্টেকে এই শহরটা ঘুরে দেখাতে এবং তাদের সাথে সাথে সেই ছোট্ট হেলগিও চলে যায়। হেলগি সেখানে কিছুটা জেলাস, কেননা ক্লডিয়া ট্রন্টেকে একটু বেশি ভাও দিচ্ছিল, যেখানে কিনা সেই হেলগেকে কিছুটা ইগনোর করছে। হেলগে ক্লডিয়ার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য সে একটা কাজ করে, যা হচ্ছে ক্লডিয়ার কুকুরকে একটা লাঠি খোঁজার জন্য কমান্ড দেয়, যা কিনা সে ইচ্ছে করেই উইন্ডেন কেভের ভেতরে ঢিল দিয়ে ফেলেছিল। এবং যা আমরা ভেবেছিলাম ঠিক তাই ঘটে। এই কেভের ভেতরে যাওয়ার পরে গ্রিচেন আর ফিরে আসে না। অ্যাকচুয়ালি কুকুরটার নাম ছিল গ্রিচেন। তো পরবর্তীতে ইগন টাইডম্যান তার মেয়ের জন্য সেই কুকুরটা খুঁজতেই যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানে ট্রন্টের মা অ্যাগনেসের সাথে কথায় কথায় সে জানতে পারে যে ট্রন্টের হাতের মধ্যে সিগারেটের আঘাত দেখতে পাওয়া যায় অনেকগুলো। তবে এই স্কারগুলো তাকে কে দিয়েছে? অ্যাগনেস দিয়েছিল নাকি ট্রন্টের বাবা তাকে এই দাগগুলো দিয়েছে? অ্যাগনেস সেখানে এটা জানায় যে তার স্বামী অনেকটাই খারাপ একজন ব্যক্তি, যে কিনা বর্তমানে এই পৃথিবীতে আর নেই। তবে সে বাই প্রফেশন একজন প্রিস্ট ছিল। তো এখন এখানে আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে আসলে এই প্রিস্ট অ্যাকচুয়ালি নোয়া না তো? তবে এখানে আমাদেরকে এত কিছু জানানো হয়নি, যা কিনা ছোটোখাটোভাবে আমি একটু গেস করার চেষ্টা করলাম। তবে আমরা অ্যাগনেসকে স্মোক করতে দেখেছি এবং এর থেকে এটা বোঝা যায় যে আসলে তার স্বামী তাকে এই দাগগুলো দেয়নি, বরং সে তার নিজের সন্তানকেই এই সিগারেটের আঘাতগুলো দিত। অন্যদিকে আমরা উলরিককে দেখতে পাই, যে কিনা পুলিশ স্টেশনে চলে আসে এবং তার সামনে ছিল ইয়াং ইগন টাইডম্যান, যেখানে কিনা উলরিক অনেক আকুতি মিনতি করছিল ইগনের কাছে যে আসলে সে সেই কনস্ট্রাকশনে পাওয়া দুটো লাশকে দেখতে চায় এবং সে দেখতে চাচ্ছিল যে এখানে তার ছেলে মিকেল রয়েছে কিনা। তো পরবর্তীতে সে দেখে এটা জানতে পারে যে আসলে এখানে মিকেলের লাশ কোনোটাই নয় এবং সে এটা জানতে পেরে অনেকটাই সান্ত্বনা বোধ করে। এই সমস্ত বিষয়গুলো জানার পরে উলরিক উঠে পড়ে লেগেছে হেলগে ডপলারকে খোঁজার জন্য এবং সে সম্পূর্ণভাবেই এর আগে থেকেই জানতে পেরে গিয়েছিল যে হেলগেই হচ্ছে আসল কিডন্যাপার এবং সেই এই মার্ডারগুলো করছে। তবে সেখানে তার মাথায় কিছু কুবুদ্ধি আসে, তা হচ্ছে সে যদি হেলগে ডপলারকে 1953 সালেই মেরে ফেলে তাহলে 2019 সালে মিকেলকে তো কেউ কিডন্যাপই করবে না, কেননা হেলগে ডপলারের এক্সিস্টেন্সই সম্পূর্ণ শেষ হয়ে যাবে। যার কারণে কিনা এক পর্যায়ে হেলগেকে সে পেয়ে যায়। সেখানে সে হেলগেকে দেখতে পায় যে মৃত পাখিদের সে কুড়িয়ে একটা বক্সের মধ্যে রাখছে। সেখানে উলরিক সর্বপ্রথম তার শ্বাস রোধ করে তাকে মারার চেষ্টা করছিল, যেখানে কিনা হেলগে সেখান থেকে পালাতেই যাচ্ছিল। কিন্তু একটা বড় মানুষের সাথে ওইটুকু ছোট একটা বাচ্চা তো কোনোভাবেই দৌড়িয়ে পারবে না এবং ঠিক সেই কারণেই উলরিক হেলগেকে আবার ধরতে সক্ষম হয়। তো পরবর্তীতে উলরিক একটা কাজ করে বসে, সেখানে একটা পাথর দিয়ে সে হেলগের মাথাটা সম্পূর্ণভাবেই থেতলে দেয়। উলরিক সেই ছোট হেলগেকে মৃত ভেবে সেই কেবিনের মধ্যে ফেলে রেখে যায়। অন্যদিকে আমরা 1986 সালে সেই আননোন ব্যক্তিটার সাথে আমরা এইচজি তানহসকে দেখতে পাই, যেখানে কিনা সেই আননোন ব্যক্তিটা এইচজি তানহসের সাথে কিছু সায়েন্টিফিক আলোচনা করছিল, যা কিনা টাইম রিলেটেড। তো এখন আমি এখানে কিছু সায়েন্টিফিক কথা বলবো। যদি আপনার কাছে এইসব বিষয়গুলো বুঝতে অনেকটাই কঠিন মনে হয় তাহলে আপনি চাইলে এইটুকু পার্ট স্কিপ করতে পারেন এবং স্ক্রিনে দেখানো টাইম স্ট্যাম্পে চলে যেতে পারেন, সেখান থেকে ভিডিও কন্টিনিউ হবে। আসলে সেখানে তারা দুজন ওয়ার্ম হোলের ব্যাপারে কথা বলছিল। তো আপনারা যদি ওয়ার্ম হোল শব্দটাকে গুগল করেন তো আপনারা এটা জানতে পারবেন যে আইনস্টাইন এবং রোজেন মিলে স্পেস টাইমের মধ্যে একটা ব্রিজের সম্পর্কে কথা বলেছিল। আসলে এই ব্রিজটা
স্পেস টাইমের মধ্যে দুটো পয়েন্টকে একসাথে কানেক্ট করে, যা কিনা থিওরিটিক্যালি একটা শর্টকাট ক্রিয়েট করে, যার ফলে কিনা টাইম ট্রাভেল এবং ডিস্টেন্স অনেকটাই কমে যায়। এবং এই শর্টকাটকেই আমরা ওয়ার্মহোল সম্পর্কে জেনে থাকি। ওয়ার্মহোলের মূলত দুটো মুখ রয়েছে, যা কিনা পাস্ট এবং প্রেজেন্টকে ইন্ডিকেট করে। তবে সেখানে এইচজি তানহাউসের এটা বলার ছিল যে আসলে ওয়ার্মহোলের তিনটা মুখ রয়েছে, যেখানে কিনা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার একসাথেই কানেক্টেড। তো এখানে আমরা সায়েন্টিফিক থিওরিতে বেশি একটা গভীরে যাব না। যদি আপনার ওয়ার্মহোল সম্বন্ধে জানার থাকে তাহলে অবশ্যই ইউটিউব করবেন, সেখানে আপনারা আমার থেকে আরও অনেক ভালো এক্সপ্লেনেশন পেয়ে যাবেন যে আসলে ওয়ার্মহোল জিনিসটা কী। তবে এই সিরিজটার মধ্যে ওয়ার্মহোলকে অতটাও প্রাধান্য দেওয়া হয়নি যতটা এই ট্রিনিটি সিম্বলকে দেওয়া হয়েছে। আসলে এই সিম্বলটাকে বলা হয় ট্রিনিটি নট, যেখানে কিনা আমরা দেখতে পারি যে আসলে এই তিনটা সার্কেল আসলে একে অপরের সাথে কিভাবে কানেক্টেড রয়েছে। এবং আমরা যে ওয়ার্মহোলটা উইন্ডেন শহরের মধ্যে দেখতে পাই, যা কিনা উইন্ডেন কেভের সেই দরজার পেছনে রয়েছে, সেই ওয়ার্মহোলটা 1953, 1986 এবং 2019 সালের সাথে কানেক্টেড রয়েছে। তবে সেখানে সেই আননোন ব্যক্তিটা তানহাউসের সাথে সেই 33 বছরের একটা সাইকেল সম্বন্ধে কথা বলছিল, যে আসলে 1953 সাল, 1986 এবং 2019 সালের মধ্যে 33 বছরের একটা ডিফারেন্স রয়েছে। সেখানে সেই আননোন ব্যক্তিটা এটা বলে যে আসলে এই 33 বছর বয়সেই কিনা অ্যান্টি ক্রাইস্ট তার শাসন শুরু করেছিল। আসলে এখানে অ্যান্টি ক্রাইস্ট বলতে নাস্তিকদের বোঝানো হয়েছে, যারা কিনা খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করে না, তাদের শাসনকালের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। এইসব উল্টোপাল্টো কথার মাঝেই সে তানহাউসকে এটা বলে যে আসলে এইসব বিষয়কে কি চেঞ্জ করা কোনোভাবে পসিবল, যার উত্তরে তানহাউস সেখানে তাকে এটা বলে যে আসলে এটা সেই ধরনের একটা সিচুয়েশনকে ইন্ডিকেট করে যেখানে কিনা আমরা এটাই বলতে পারি না যে আসলে আগে মুরগি এসেছে নাকি আগে ডিম এসেছে। আসলে আমরা নিজেরাও জানি না যে আগে ডিম এসেছে নাকি আগে মুরগি এসেছে। ঠিক তেমনইভাবে আমরা এটাও জানি না যে আগে পাস্ট নাকি আগে ফিউচার নাকি পরে প্রেজেন্ট। সো এখানে কোনো কিছুই আগে পরে নয়, এখানে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার একে অপরের সাথে কানেক্টেড। এবং এটা একটা গোল বৃত্তের মতো, যা কিনা একটা লুপে পরিণত হয়েছে। এবং এখানেই তাদের ডিসকাশন শেষ হয় এবং তাদের কথার শেষে আননোন ব্যক্তিটা তানহাউসকে বলে যে আপনি যা বলেছেন তাই সত্য, কেননা সে ফিউচার থেকে এসেছে। সেখানে সেই আননোন ব্যক্তিটা আরও জানায় আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সেই ব্যারেলগুলো ব্লাস্ট হওয়ার কারণে উইন্ডেন কেভের মধ্যে একটা ওয়ার্মহোল তৈরি হয়েছে এবং এই কারণেই সে সব কিছুর মধ্যে ইতি টানতে এসেছে এখানে। সেখানে সেই আননোন ব্যক্তিটা তানহাউসকে একটা টাইম মেশিন দেয়, যেই টাইম মেশিনটা কিনা তানহাউসই বানিয়েছিল, তার টাইম মেশিনই তাকে দেওয়া হয়। আসলে সে চাইছিল যে এই টাইম মেশিনটাকে ঠিক করতে এবং পরবর্তীতে এই টাইম মেশিনের মাধ্যমেই সে সেই ওয়ার্মহোলটাকে ডিস্ট্রয় করতে চাচ্ছিল, যেন সব কিছুই আগের মতোই ঠিক হয়ে যায়। তো আপাতত সে এখানে এসেছে তানহাউসকে সেই নষ্ট টাইম মেশিনটা ঠিক করাতে। টাইম মেশিনটা দেখে তানহাউসের মাথা নষ্ট হয়ে যায়। তবে আননোন ব্যক্তিটা সেখান থেকে যাওয়ার আগে তানহাউসকে এটা বলে ভবিষ্যতের অবস্থা অনেক বাজে একটা অবস্থা এবং সে যাচ্ছে সব কিছু আবার আগের জায়গায় রেখে আসতে, মানে সব কিছু সে ঠিক করার জন্যই যাচ্ছে। সেখান থেকে সে চলে যাওয়ার পরে আমরা তানহাউসের কাছে দুটো টাইম মেশিন দেখতে পাই। আসলে এই টাইম মেশিন দুটো দুইটা টাইম লাইনের থেকে এসেছে। একটা টাইম মেশিন তো সেই আননোন ব্যক্তিটা দিয়ে গিয়েছিল, তবে আরেকটা টাইম মেশিন কি এসে তাকে দিয়ে গেল। এবং এপিসোডের শেষে আমরা একটা বুড়ি মহিলাকে দেখতে পাই, যেখানে কিনা সে একটা বাংকারের মধ্যে রয়েছে এবং বাংকারটা দেখে আমাদের কাছে অনেকটাই পরিচিত মনে হচ্ছিল। সেখানে আমরা ওয়ালের মধ্যে অনেকগুলো ছবি দেখতে পাই, যেটা কিনা টেপ দিয়ে একটার সাথে একটা কানেক্ট রয়েছিল। তবে এখানটা দেখে আমাদের কাছে না মনে হলো 1953 সাল, না 1986 অথবা 2019 সালও নয়, মোস্ট প্রবাবলি এটা 2052 সাল হবে, মানে এটাই হচ্ছে ফিউচার। তবে এই মহিলাটিকে এবং এপিসোড 8 এখানেই শেষ হয়ে যায়। তবে একেবারে লাস্টের পার্টটা কিন্তু আপনারা মিস করবেন না। এখন আমি সেই এমারেল স্ট্যাব নিয়ে কথা বলবো,
কেননা অনেক খাবার খাওয়ার পরে অবশ্য একটু ডিজার্ট তো থাকতে হবেই। সো হিয়ার্স ইউর ডিজার্ট ইজ এমারেল্ড ট্যাব। তো চলুন এমারেল্ড ট্যাব সম্পর্কে জানা যাক। তো এমারেল্ড ট্যাব হচ্ছে একটা পাথরের মধ্যে ইজিপশিয়ান কিছু কথা, এবং সেই কথাগুলো অ্যাকচুয়ালি জাদুবিদ্যার সাথে সংযুক্ত রয়েছে, এবং লেখাগুলো সম্ভবত 6 অথবা 7 সেঞ্চুরির হবে হয়তো। এই এমারেল্ড ট্যাবটা সম্পূর্ণই লেখা ছিল মিশরীয় ভাষায়। টেক্সটগুলোকে অনেক সায়েন্টিস্টরা মিলে ডিক্রিপ্ট করার পরে তারা ফিলোসফার স্টোনের সম্বন্ধে জানতে পারে। তবে যারা ফিলোসফার স্টোন সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলে রাখি, ফিলোসফার স্টোন হচ্ছে ধরতে গেলে একটা গোল্ডেন টাচের মতো। এই স্টোনটা যদি আপনারা কোনো ধাতুর সাথে একটু ছোঁয়া লাগান তাহলে সেটা স্বর্ণে পরিণত হয়। পরবর্তীতে এমারেল্ড ট্যাবের সম্পূর্ণ লেখাটাকে আরবি ভাষায় কনভার্ট করা হয়, এবং আরবি ভাষা থেকেই পরবর্তীতে এটা ল্যাটিন ভাষায় কনভার্ট করা হয়। অনেক সায়েন্টিস্ট মিলেই এটাকে বিভিন্ন ভাষায় ডিক্রিপ্ট করেছিল, তবে কোনো সায়েন্টিস্টই এটা বলতে পারছে না যে আসলেই এই এমারেল্ড ট্যাব কে লিখেছে। তবে অনেকে ডিকোড করার পর এটা বুঝতে পারে যে আসলে এই এমারেল্ড ট্যাবটার অথর হচ্ছে হর্নেস, যা কিনা এই এমারেল্ড ট্যাবের মধ্যেই লেখা রয়েছিল। তো এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে এই এমারেল্ড ট্যাবটা কি শুধুমাত্র ডার্ক সিরিজের মধ্যেই ইন্ট্রোডিউস করা হয়েছে নাকি এটা বাস্তবেও রয়েছে? তো এই এমারেল্ড ট্যাবটা আসলে সম্পূর্ণই বাস্তবে রয়েছে, এবং ডার্ক সিরিজের মধ্যে এই এমারেল্ড ট্যাবটাকে একটু মডিফাই করে নেওয়া হয়েছে। তবে এখন হচ্ছে এই এমারেল্ড ট্যাবের সাথে ডার্ক সিরিজের কানেকশনটা কিভাবে রয়েছে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করার জন্য, এবং ভবিষ্যতেও আপনারা এই সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারবেন আগামী ভিডিওগুলোতে। তো এই ভিডিওটা করতে গিয়ে আমার অবস্থা একেবারে টাইট হয়ে গেছে, যার কারণে কিনা আমি এই ভিডিওটার মধ্যে 30 লাইকসের এইম রাখছি। জলদি করে 30 লাইকস কমপ্লিট করে দেন, তাহলে নেক্সট এপিসোডেও একসাথে 2টো এপিসোড পাবেন, যা কিনা সম্পূর্ণভাবে স্টোরিটা আপনাদের কাছে খুলে বলা হবে, এবং সেটাই হচ্ছে সিজন 1-এর লাস্ট এপিসোড। তো আপনারা কারা কারা লাস্ট এপিসোডের জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে সিরিজটা আপনার কাছে কেমন লেগেছে। আর যেটা না করলেই নয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।